ঐতিহ্যবাহী এই সাভার সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জহিরুল ইসলাম, উপস্থিত আছেন উপাধ্যক্ষ বদরুল আলম স্যার, উপস্থিত সাংস্কৃতিক কমিটি এহসান আল মাহমুদ এবং সাহিত্য কমিটি আল হোমরা এবং তার এই কমিটি সম্মানিত সদস্যবৃন্দ, প্রিয় শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের মনটা ভালো না। আমাদের প্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। এবারকে হাসপাতালে চিকিৎসাধীন চলছে। আমি একজন ডাক্তার, আমি জানি সে কি ক্রিটিক্যাল কন্ডিশন আছে। সে তার নেতৃত্বে 91 সাল এবং 2001 সালে এই দল দুইবার রাষ্ট্র ক্ষমতা পেয়েছে এবং তার একটা রেকর্ড আছে, তোমরা অনেকে জানো না, সেজন্য বলছি। উনি 91, 96, 2001, 2008 এই চারটি নির্বাচনে বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। প্রথমে নিয়ম ছিল একজন ব্যক্তি 5টির বেশি আসন করতে পারবে না। 2008 সালে নিয়মটা চেঞ্জ করে 111 এসে 3টা। উনি 91, 96, 2001-এ 5টি করেছেন, সব আসনে বিজয়ী হয়েছে। 2008 সালে 3টি আসন করেছে। এই রেকর্ড অন্য কোনো এরশাদ কিংবা শেখ হাসিনার নাই। উনি যেখান থেকে ইলেকশন করছে সেই জায়গায় ব্যক্তিগতভাবে দলীয়ভাবে বিজয় হয়েছে। ওনাকে আপসীন বলা হয়। 86 সালে এরশাদ নির্বাচন করেছিল। আওয়ামী লীগ বিএনপি আন্দোলন করেছিল যে এই নির্বাচন আমরা মানি না, ঐক্যমত হয়েছিল। চিটাগাংয়ের লালদিঘি ময়দান থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে দল ইলেকশনে যাবে সে জাতীয় বেঈমান হিসেবে পরিগণিত হবে। 2 দিন পরে আমরা দেখলাম শেখ হাসিনা সেই নির্বাচনে গিয়েছিল। তখন থেকে দেশ থেকে আপসীন বলা হয় এবং এই হাসিনা তাকে অনেক প্রস্তাব দিয়েছে। উনি একটু মানে না যে দেশের মানুষ আমাকে বেঈমান বলবে, আমি জনগণের সাথে আছি, এর জন্য যা শাস্তি পেতে হয় পাবে। তাকে একটা সাধনা গোছানো মামলায় 10 বছরের জেল দিয়েছে এবং যে জেলে আমি থেকেছি একাধিকবার, সেই জেলে তাকে 2 বছর থাকতে হয়েছে। আমারও কিন্তু জেলের অভিজ্ঞতা আছে, 3বার মামলা আছে, অল্প কিছু 53টি, এগুলো নিয়ে রাজনীতি করতে হচ্ছে। 96-এর সংসদ সদস্য হয়েছি, 2001 সালে হয়েছি, আরো 2বার আমি ইলেকশন করেছি, জনগণ ভোট দিতে পারে না। এইবার আমার 5ম বারের মতো আমি ধানের শীষ নিয়ে ঢাকা 19 আসনে নির্বাচন করছি এবং যেটা নিয়ে সারা দেশ প্রতীক্ষায় বহাল করছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ইতিমধ্যে লন্ডন থেকে রওনা দিয়েছেন এবং আমরা আশা করছি উনি সকালের মধ্যে হয়তো চলে আসতে পারে। তো যাই হোক, আমরা যেটা আজকে এখানে বলতে চাচ্ছি যে এই সভা একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠান এক সময় 67 সালে হয়েছে, হাঁটি হাঁটি পা করে এখন প্রায় 11,000 স্টুডেন্ট, ইন্টারমিডিয়েটে 3,000। আমি লায়েন্সের গভর্নর ছিলাম। লিওতে একটা অনুষ্ঠান আমরা করেছি, কালচারাল প্রতিযোগিতা। তোমরা শুনলে অবাক হবা। সেই গানের জাজমেন্ট ছিল সাবিনা চৌধুরী, উপস্থিত বক্তৃতার জাজমেন্ট ছিল জাদুর জাজমেন্ট ছিল জুয়েলার্স, অভিনয়ের জাজমেন্ট ছিল ফজলুল হক বাবু। মানে যারা জাতীয়ভাবে প্রতিষ্ঠিত, যাদেরকে একটাকে সবাই চিনে, যারা ওই জগতে শ্রেষ্ঠ, তারা ছিল জাজমেন্ট। আমরা চাই যে এরকম সাভার কলেজ আগামীতে এরকম একটি অনুষ্ঠান করো। আজকে আমি শুনেছি এখানে বিতর্ক, উপস্থিত বক্তৃতা হয় নাই, অভিনয় হয় নাই।
কিন্তু কালচারের মধ্যে এটাও পড়ে যে যারা বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জায়গায় বিচরণ করছে তারা থাকবে জাজ, এটা কোনো ব্যাপার না। এই দায়িত্ব আমি নেব, ওরকম ব্যক্তি এনে এক একটি গানে জাজমেন্ট থাকবে। পল্লীগীতি যে ভালো শ্রেষ্ঠ তারা আসবে জাজমেন্ট হিসাবে, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, লোকগীতি, যাতে জাজমেন্ট নিয়ে কোনো বিতর্ক না হয়। কারণ এখন জাজমেন্ট কে করে? কোন একটা টিচার, সেই টিচারকে নিয়ে তো বিতর্ক হইতে পারে, কিন্তু ওরা যখন জাজমেন্ট দেবে তখন কিন্তু বিতর্কটা হবে না। এবং আমার আরো একটি ইচ্ছা আছে, সেটা কি? সেটা হলো যে এই সাভার কলেজ পায়োনিয়ার হবে, হোস্ট হবে। এই সাভারে যত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে ইন্টারমিডিয়েট লেভেলে এবং ডিগ্রি লেভেলে, তাদের কালচারাল প্রতিযোগিতা সাভার কলেজ আয়োজন করে। এটার জন্য টাকা লাগবে, হ্যাঁ, সাভার কলেজ মিনিমাম একটা টাকা দিবে, বাইরের টাকা আমরা এক্সট্রা টাকা আমরা বাইরের থেকে ম্যানেজ করি। সাভার কলেজকে লেখাপড়ায়, কালচারালে, খেলাধুলায় সব জায়গায় অগ্রণী ভূমিকা রাখতে হবে। আমি মির্জাপুর ক্যাডেট কলেজে পড়েছি। ক্যাডেট কলেজগুলোকে বলা হয় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য সর্বরাজ্য। ক্যাডেট কলেজ তৈরি হয়েছে অলরাউন্ডার হিসাবে। তোমরা ক্রিকেটে অলরাউন্ডার কাকে বলো? যে ভালো ব্যাটস করে, যে ভালো বলার, এই দুটো তো মেন। অনেকে ভালো ফিল্ডিং করে, ঠিক আছে। ক্যাডেট কলেজ থেকে যারা বেড়ায় তারা কালচারাল অনুষ্ঠান কম বেশি বুঝে, তারা প্রত্যেকটা খেলা আমাদেরকে রুটিন দেওয়া থাকতো। আজকে তোমাকে ফুটবল খেলতে হবে, কালকে ভলিবল খেলতে হবে, তারপর দিন বাস্কেটবল খেলতে হবে, ক্রিকেট সিজনে ক্রিকেট খেলতে হবে, হকি গ্রাউন্ড আছে। আমাদের 300 একর জমির মধ্যে ক্যাডেট কলেজ, যেখানে 4টা ফুটবল মাঠ, স্ট্যান্ডার্ড ফুটবল মাঠ, একটা হকি মাঠ, এবং ক্রিকেট যখন হয় ছুটির দিনে তখন 2-3টা মাঠ ক্লোজ করা হয়, 4টা ভলিবল ফিল্ড, 2টা বাস্কেটবল ফিল্ড। এইটার মধ্যে আমাদেরকে প্রতিদিন খেলতে হবে, মানে প্রত্যেক খেলা আমাকে জানতে হবে। এবং যে রেগুলার খেলবে তারা তো ভালো হবে। আমি ফুটবল কলেজ টিমে খেলেছি, আমি বাস্কেটবল কলেজ টিমে খেলেছি, আমি ভলিবল কলেজ টিমে খেলেছি, মেডিকেলে কলেজ টিমে খেলেছি। আমি খেলাধুলায় সবগুলো খেলা আমি ভালো পারতাম। আমি ক্যারামে চ্যাম্পিয়ন হয়েছি, আমি টেবিল টেনিস ভালো খেলি। তো খেলাধুলা কালচারে যারা পার্টিসিপেট করে তাদের মেইন লাভটা কি হয় জানো? এটা এমন একটা জগৎ, এটা একটা স্পোর্টসম্যান স্পিরিট। তুমি যখন এগুলা পার্টিসিপেট করবা, কোথাও পার্টিসিপেট করে হারবা, কখনো জিতবা। জীবন হলো এরকম, তোমার জীবনে সব যুদ্ধে জয় করা দরকার। তুমি এক জায়গায় ইন্টারভিউ দিলা, হলো না, আরেক জায়গায় দিলা, হলো না, আরেক জায়গায় দিলা, হলো, চান্স পেলাম। তারপরে তুমি 2 বছর পর প্রমোশন দিলে, হলো না, তারপরে বছর প্রমোশন পেলো। তো এই জিনিসগুলো তুমি যদি সহজভাবে নিতে পারো, তুমি জীবনে ভালো করবে, তুমি জীবনে সাকসেস হবে। এটাই তোমার মূল কথা। জীবনে ভালো করতে হলে শুধু পড়াশোনা করলে হবে না, আরো অনেক কিছু জানতে হবে, শিখতে হবে। যারা বড় হয়েছে তাদের জীবনে করতে হবে। সেটা ইউটিউব থেকে পড়তে পারো, ফেসবুক থেকে পড়তে পারো, বই থেকে পড়তে পারো, সব সুযোগ আছে। কিন্তু তুমি নিজের যোগ্যতায় কিন্তু নিজে নিজে খালি লেখাপড়া করে অনেক দূর চলে যাবা, সেটা কিন্তু হবে না। কারণ যারা মানে যে কোনো পরিস্থিতিতে কথা বলতে পারে, ক্যারেক্ট করে ছেলে ভাই নামাজ পড়তে হবে, আসেন নামাজ পড়ি, ভাই একটু 2 লাইন কবিতা পড়েন না, আসুন কাজটা আমি করে বলবো। যে এইটা যে পারে তাদেরকে কিন্তু আশেপাশে মানুষ পছন্দ করে, তাদেরকে লিডার হিসেবে মানতে আপত্তি নাই। কারণ লিডারের 10টা যোগ্যতা থাকে। লিডার শুধু বক্তৃতা দেয় না, লিডার খালি ধমক দেয় না, লিডারকে অনেক কিছু জানতে হয়। তার বিদ্যা, তার দক্ষতা, তার যোগ্যতা, অডিয়েন্স বোঝা, এটা হলো লিডারশিপ। তোমরা যদি ভালো লিডার হতে চাও, সামাজিকভাবে গুরুত্বপূর্ণ হতে চাও, পরিবারকে সঠিকভাবে নেতৃত্ব দিতে চাও, তোমাদের এগুলোকে অর্জন করতে হবে। শুধু পড়াশোনা দিয়ে এটা হবে না, অনেক কাজ করতে হবে সমাজের জন্য, মানুষের জন্য। এবং তোমাদের একটা মানবিক গুণ থাকতে হবে। তোমরা বড় হয়ে মানুষের কল্যাণ করবে। আমি রাজনৈতিকভাবে কল্যাণ করি, তোমরা নিজেরা ব্যক্তিগতভাবে করবে। একটা অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াবা। কেন পারবা না? তোমার সামর্থ্য আছে 2 টাকা, 2 টাকা দাও। তোমার 10 টাকা আছে, 10 টাকা দাও। আমি চাই তোমরা সুনাগরিক হিসেবে এই দেশে এমন একজন নাগরিক হও যাতে তোমার কাছ থেকে 10 জন শিখতে পারে। তুমি এই প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবে, পরিবারের মুখ উজ্জ্বল করবে। তোমাদের আমরা সেই জায়গায় দেখতে চাই যেখানে আমি যেতে পারি না।
তোমরা সচিব হও, তোমরা আইজি হও, পুলিশের সর্বোচ্চ পদ, তোমরা ডিএসি হও, তোমরা খালি পড়াশোনা করে ছোট্ট একটা চাকরি করবে, তোমরা পড়াশোনা করে কিছু একটা ব্যবসা করবে। মেয়েদের ক্ষেত্রে অনেকে পড়াশোনা শেষ করে আমি হাউস ওয়াইফ হবো, এইটা মানুষের কোনো লক্ষ্য হতে পারে না। আমি মেয়েদের উদ্দেশ্যে বলছি, তুমি যদি সম্মান নিয়ে বাঁচতে চাও, চাকরি করো, চাকরি করো, চাকরি করো। যে চাকরি করবে না, আমার সন্দেহ আছে। আমি অনেক ভালো হাজবেন্ডকে জানি, কিন্তু এরকম সংখ্যা খুবই কম। চাকরি করবো, তোমার সম্মান থাকবে, হাজবেন্ড তোমাকে স্বামী হয়ে কথা বলবে, রেসপেক্টের সাথে কথা বলবে, তোমাকে ইচ্ছা মতো ধমক দেবে, এরকম খুব কম ছেলে আছে। কিন্তু তুমি শুধু হাউস ওয়াইফ থাকবে, তোমার ধমক টমক খাইতে হতে পারে, কোনো যুক্তি ছাড়া, কোনো কারণ ছাড়া। আর একটা অপ্রাসঙ্গিক কথা বলি, তোমাদের কাজ হলো পড়াশোনা, 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 এর বাইরে অন্য চিন্তা এখন করা দরকার। আর একটা মজার কথা বলি, অপ্রাসঙ্গিক কথা বলি, তোমরা হাসো আর যাই কোনো শুনে রাখো, এই কথা কেউ গুছিয়ে বলবে না। জীবনে বড় হতে হইলে, এগিয়ে যেতে হলে, সাফল্যের চূড়া যেতে হইলে লাইফ পার্টনার খুব ইম্পর্টেন্ট। লাইফ পার্টনার বলছি কাকে? ছেলেদের ক্ষেত্রে তুমি যাকে বিয়ে করবা, মেয়েদের ক্ষেত্রে তুমি যাকে বিয়ে করবা। ইংলিশে একটা শব্দ আছে, ব্রিটিশ শব্দ, আজকে আমরা এই যে কুটকুট শিখছি, এটা তো ব্রিটিশদের জন্য। 200 বছর শাসন করে আমরা গোলামি করছি, কিন্তু আমরা স্মার্ট হয়েছি। ওরা শব্দটাকে স্পাউস বলে। ওয়াইফ হাজব্যান্ডকে একসাথে বলতে হলে স্পাউস। স্পাউস মানে ছেলেদের ক্ষেত্রে ওয়াইফ, আর ওয়াইফের ক্ষেত্রে হাজব্যান্ড। তোমরা যদি যোগ্য পার্টনার না হয়, তুমি বেশি দূর যেতে পারবে না। তোমার জীবনটা একটা পর্যায়ে গিয়ে থেমে থাকবে, জীবনটা ঠিকভাবে আগাবে না। তোমরা মনে করবে যে আচ্ছা স্যার এইসব গল্প আমাদের কেন করতেছে, আর এখন আমি লাইফ পার্টনার দিয়ে কি করবো, আমি তো প্রেম শুরুই করে ফেলাইছি, এখন আমি কি এটা চেঞ্জ করুন নাকি? না, চেঞ্জ করা যাবে না। আমি নিউতে ছিলাম, আমাকে ট্রেনার হিসেবে নিয়ে যেত, এই টপিক থেকে বলতে হতো, আগের দিন বলে দিত, কখনো আগের দিনও বলতো না, ওইখানে গিয়ে বলতো এই টপিক থেকে বল। তা আমরা বানায় এটা নিয়ে অনেক টপিকের উপর বলতে পারি। এখন লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে কতগুলো জিনিসকে ক্রাইটেরিয়া প্রায়োরিটি হিসেবে দেখবা। 1 নাম্বার, সে তোমাকে রেসপেক্ট করে কিনা। 2 নাম্বার, সে তোমাকে 100% ট্রাস্ট করে কিনা। 3 নাম্বার, সে তোমাকে টেক কেয়ার করে কিনা। এগুলো অনেক পরীক্ষা আছে, এগুলো আমি এত কথা বলতে গেলে এই কাজের জন্য তো আসি না, এটা আমি সময় মতো যাকে দরকার তাকে বলবো। 4 নাম্বার, সে সত্যি সত্যি তোমাকে ভালোবাসে কিনা। তোমরা লাভকে এলো বি, লাভকে 1 নম্বরে দাও, আমি এটা 4 নম্বরে দিলাম। কারণ বিয়ের পরে লাভটা কিন্তু 4 নম্বরে যায়, তুমি জানো না। হ্যাঁ, সেজন্য আবারও বলছি, 1 নাম্বার, সে তোমাকে রেসপেক্ট করে কিনা। 2 নাম্বার, সে তোমাকে ট্রাস্ট করে কিনা। 3 নাম্বার, তাকে টেক কেয়ার করে কিনা। 4 নাম্বার লাভ। আমার ওয়াইফ বাসর রাতে আমাকে একটা সুন্দর কথা বলছে, একটা হালকা থ্রেট করছে। সেটা কি? দেখো, সে চিটাগাং ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পাস করে। সে আমাকে বলল, দেখো এই মহিলা সাহস কত, আমার বাসায় এসে আমাকে বলতেছে বাসর রাতে, আমি সব কিছু মেনে নিব, কিন্তু তুমি যদি কোনো কারণে জেগে যৌক্তিক অযৌক্তিক ভাবে আমার গায়ে হাত দিল, তুমি নিশ্চিন্ত থাকো, 100% গ্যারান্টি থাকো, তারপরে দিন আমি তোমার সংসার করবো। এই যে বাসর রাতে যে থ্রেট করছে, এই থ্রেট এখনো আছে। অনেক সময় ধাক্কা টাক্কা দিছি, বিছনা ফলাই দিছি ধাক্কা টাক্কা দিয়া, কিন্তু গায়ে হাত কিন্তু দিই না। আমিও মনে করি একটা মাস্টার ডিগ্রির ছেলে মেয়ে তার পার্টনারের কাছ থেকে যখন অসম্মানিত হয়ে গায়ে হাত তুলে, আমি মনে করি এই সংসারে তারা আর কোনো সম্মান নেই। সম্মানটা কিন্তু স্পাউসই দেয়। এবং আরেকজনের সমস্যা, সে যদি এগিয়ে না আসে, জীবনে অনেক ব্যক্তি অনেক কাহিনী জানে, এই লেভেলে এটা বলার সময় না, এটা মনে রাখবো। তুমি যদি সুইটেবলটা কিন্তু অনেক ডেফিনেশন আছে। সুইটেবল পার্টনার না পাও, তুমি জীবনে শান্তিও পাবো না, আরাম পাবো না। হ্যাঁ, সংসার হবে, কিন্তু তুমি সাফল্য সিঁড়িকোটা শেষ প্রান্তে যেতে পারবে না। অতএব এই ব্যাপারটা খেয়াল রেখে
অবশ্যই একজন কাউকে মানে মুসলমান তোমাকে না কাউকে না কাউকে বিয়ে করতে হবে, একটু বুঝে শুনে, আবেগটাকে ঝেড়ে ফেলে একটু বুঝে শুনে বলো। আমাদের দেশে কতগুলো প্রেক্ষাপট আছে, তুমি যখন বিয়ে করবা, মুরব্বীদের কথা এটা, আজকাল তো বিদেশে চেঞ্জ উল্টা হয়ে গেছে, যে ওয়াইফের বয়স 5 বছর 10 বছর, বাংলাদেশের যে একটা ঘটনা আছে চেঞ্জ হয়ে গেছে। আমার লাইফ পার্টনার বয়স দিয়ে কি করবেন আপনি, লাইফ পার্টনার ওয়াইফের বয়স কম হলে অসুবিধা কি? হ্যাঁ, ওয়াইফের বয়স বেশি হলে সমস্যা কি? সমস্যা নাই। দুই এক ছেলেকে আমি বলতে শুনেছি যে ভাই আপনার বয়স 2 বছর, তো শুনো আমার বুদ্ধি একটু কম, তো আমি একটু ম্যাচুর নিয়ে বিয়ে করছি, ভালো না? ভালো হয়েছে না? দেখেন যুগ চেঞ্জ হয়ে গেছে। আমরা আশা করি এই সমাজ যে হাজব্যান্ডের বয়স 1 বছর 2 বছর 3 বছর একটু বেশি হলে ভালো হয়, হাজব্যান্ড যেন তোমার থেকে মেধা সম্পন্ন হয়। আমি বলে দিলাম এটা একটা ওয়ার্নিং, অ্যালার্মিং। তোমার থেকে খারাপ স্টুডেন্ট যদি ছেলে হয়, আমি বলে দিলাম তুমি মনে রাখো যে এটা একটা একসময় সমস্যা হবে। তুমি বেশি মেধাবী, তোমার হাজব্যান্ড কম মেধাবী, এই সংসার কতদিন টিকবে, ভালোভাবে চলবে আমি জানি না। আমি বলে দিলাম, আমি অভিজ্ঞতা থেকে বললাম, বি কেয়ারফুল। কেন তুমি তোমার থেকে, তুমি এত কষ্ট করে হাঁটি হাঁটি পা পা করে আসছো, তুমি কেন তোমার থেকে একটা মেধাবী ছাত্রকে পছন্দ করলে না? আর আমাদের দেশে একটা সুবিধা আছে, আর ফাইন্যান্সিয়ালি একটু সলভেন্ট যেন হাজব্যান্ডের ফ্যামিলি হয়, এটাও একটু নজর রাখা দরকার। মেয়েদের অ্যাডভান্টেজ আছে কি জানো, আমাদের দেশে 90% ছেলেরা মেয়েদের পিছিয়ে ঘুরে, আর খুব কম দেখছি মেয়ে ঘুরতেছে, এগুলো আমি দেখিনি। এবং এটা সাভার কলেজের ক্ষেত্রে সত্যি, সাভারের ক্ষেত্রে সত্যি, যে যেহেতু মেয়েদের পিছিয়ে এক কিংবা একাধিক ছেলে ঘুরে, যে মেয়েরা খুঁজবে যে ঠিক আছে ওরে ঠিক ওটা না, ওরে চলবে না, ও মাসায় বসে বুদ্ধি নাই, চুজ করুক না, মেয়েটাই চুজ করুক যে আমার জন্য ও লাইফ পার্টনার সুইচ, কারণ তার জীবনটা তো অনেক কেউ পাড়ি দিতে হবে। এবং মেয়েদের জন্য শেষ কথা, প্লিজ তোমরা চাকরি করো, সম্মান নিয়ে চলো, অনেক দূর আগিয়ে যাও, যেসব থেকে আমরা যেতে পারি নাই। যখন আমি জানবো স্যার তোমরা ভাই আমি তো সবার কলেজ থেকে পাস করছি, আপনার ওই বক্তৃতা শুনে আমি চাকরিটা করছি, জামাই দিতে চাই না, আমি জিদ করছি, চাকরি করবো চাকরি করবো চাকরি করবো। আমি এরকম মেয়ের সাথে জীবন দাসে আমি লিড করতে চাই অফিসে গিয়ে, তাই আপনার বক্তৃতা শুনে আমি ইন্সপায়ার, আমি এখন চাকরি করবো। একটা শেষ গল্প বলি, লিওদের একটা অনুষ্ঠান আমি উপস্থাপনা করতেছি 1.5 ঘন্টা, লিওদের প্রশ্ন করতেছি, ওপেন প্রশ্ন, তাদের বাপ মার সামনে। একটা মেয়েকে বললাম তুমি ভালো গান করো, নাচ করো, সত্যি সত্যি ভালো উপস্থাপনা করো, তুমি যে ছেলেটার সাথে প্রেম করো, তানভীর নাম, তানভীর বিয়ের 1 মাস আগে তোমাকে বললো এই লাবণী আমি কিন্তু আমার ফ্যামিলি খুব কনজারভেটিভ, তুমি কিন্তু বিয়ের পরে শুধু উপস্থাপনা করবা, গান আর নাচ করবা, তুমি কি করবা? সে বলে স্যার আমি আমার প্রেমিককে বুঝাবো যে না তুমি এটা বলো না, তুমি তোমার বাপ মাকে বোঝাও। আমি বললাম যে তুমি বুঝালা, সে শুনলো না, কি করবা? সে বললো যে আমি আবার বুঝাবো। আমি বললাম যে আচ্ছা 400-500 লোক শুনতেছে, অল লার্ন অল লিও, মানে যাদের বয়স 30 বছরে নিয়ে, যারা পড়াশোনা করে কিংবা চাকরি করে, হ্যাঁ ওই যে বিএনপি অঙ্গ সংগঠন, ছাত্র দল, আওয়ামী লীগের ছাত্রলীগ, এরকম। তাই আমি বললাম যে আবারও বললাম, সে এটা আবার সারেন্ডার করলো যে আমি পারতেছি না স্যার, তাহলে আমি তাকে বাদ দিয়ে দেবো। বলো কি তুমি 8 মাস ধরে প্রেম করতেছো, এখন তাহলে বাদ দিয়ে দেবো? স্যার আমার গান শুনি না, আমার নাচ দেখে, আমার উপস্থাপনা দেখে, আমার পিছনে 6 মাস ঘুরিরা আমাকে পারলে পায়া দেওয়া বাকি ছিল, আমাকে এরকম সম্মান, এরকম টেক কেয়ার, হ্যাঁ এরকম টাস্টে অভিনয় কইরা সে আমার সাথে মানে এই বন্ধন, এই ভালোবাসার সম্পর্ক হয়েছে। 8 মাসে এটা আকাশে বাতাসে উড়ে গেল এই সম্মান, কিন্তু একে নিয়ে সংসার করতে গেলে 1 বছর আর কিছুই থাকবে না। তাহলে আমার চেনাটা বাকি ছিল, এখনো তো আমি বিয়ে করি নাই, তাহলে এরকম ছেলে আমার জীবনে আমার কোনো কাজে আসবে না, স্যার আমি তাকে বাদ দিয়ে দেব। মেয়েরা অনেক বেশি সাহসী, এবং তার উত্তরটা ভালো লাগছে যে এখনই তাকে ট্রাস্ট করে না, কমিটমেন্ট ঠিক রাখে না, সেই ছেলের সাথে সে কি সংসার করবে। অতএব আজকে আর সংসারের গল্প না করি, তোমরা ভালো থাকো, যারা পুরস্কার পেয়েছো তাদেরকে আমার শুভেচ্ছা অভিনন্দন। জীবনে জয় পরাজয় আছে, এবারে এই যে তোমার
পরাজয় গ্লানির জন্য আগামীতে অভিজ্ঞতা এবং অনুপ্রেরণা হিসেবে কাজ করে। যারা পুরস্কার পেয়েছে তাদের জন্য আগামীতে এই পুরস্কার অক্ষুণ্ণ থাকে। আমি ধীমানকে শুভেচ্ছা অভিনন্দন জানাবো যে এই মাসে সে রিটায়ারমেন্টে যাচ্ছে। 10 তারিখে তার ফেয়ারওয়েল। আমরা নির্বাচন নিয়ে খুবই ব্যস্ত এবং ধীমান ছাত্র দল করা। আমরা যখন ছাত্র দলে বিএনপি অনেক কিছু বুঝি না, তখন তারা জাহাঙ্গীরনগরের ছাত্র দলকে ভোট করেছে। তাদের নেতৃত্বে জাহাঙ্গীরনগরের ছাত্র দল বিজয় হয়েছে। আমি সেই ধীমান সাভারের সন্তান, তার জীবনের শেষ সময়টা তোমাদের সাথে আমাদের সাথে কাটিয়ে গেল, যাতে ধীমান তার সম্মান শ্রদ্ধা ডিগনিটি নিয়ে বিদায় নিতে পারে এই প্রত্যাশা করি। আমি এহসানকে ধন্যবাদ জানাবো, আমার অত্যন্ত প্রিয় এবং প্রতিবেশী। আমি খালি অবাক হই, এই শান্তশিষ্ট এই ছেলেটা এত চমৎকারভাবে বক্তৃতা দেয় কেমনে। আমি যতই দেখি ততই মুগ্ধ হই। হ্যাঁ, এক সময় আমি সমাজ কলেজে ছিলাম, ওই সময় অনেক শিক্ষক আমার হাতে না, আমি গভর্নমেন্টের সভাপতি ছিলাম। হ্যাঁ, তাতে ওই সময় এইসব স্থানটা এখানে এসছে, এই কলেজকে সমৃদ্ধ করেছে। চমৎকার ইংলিশ জানে, চমৎকার ইংলিশ বুঝে। হ্যাঁ, আমার কোনো কিছু ইংলিশের ড্রাফটিং থাকলে স্থানকে পাঠাই, স্যার এটা একটু ঠিকঠাক করে দাও, এটা আমার এক জায়গায় পাঠাতে হবে। এবং বক্তৃতা এবং এরকম একটি অনুষ্ঠান সবার কলেজে ধীমান অধ্যক্ষ যাওয়ার মানে শেষ সময় এটি অনুষ্ঠিত হলো। আমি নিজেকে ধন্য মনে করছি যে সাভার কলেজকে আমি যে জায়গায় দেখতে চাই যে এটা সবচেয়ে ভালো কলেজ, ঐতিহ্যবাহী কলেজ, শ্রেষ্ঠ কলেজ, আমার কাছে মনে হচ্ছে যে সাভার কলেজ সেই ধারা এখন অক্ষুণ্ণ রেখেছে, আগামীতেও অক্ষুণ্ণ থাকবে। সবার প্রতি আমার শুভকামনা। সাভার কলেজ তার জায়গা থেকে সবারই নেতৃত্ব দিবে, যেটি শ্রেষ্ঠ কলেজ, বিজ্ঞতম নামটি ফলে পরিচয়। সাভার কলেজ সেই জায়গায় আমরা সবাই সাভার কলেজের মর্যাদাকে সেই জায়গায় সমুন্নত রাখবো, এই প্রত্যাশা ব্যক্ত করে ছাত্র পড়াশোনা